দিল্লির সিদ্ধান্ত না জানানোয় বন্ধ যাত্রীবাহী ট্রেন চলাচল। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চলাচলে অগ্রগতি নেই। ইন্ডিয়ার সাথে যে আমাদের ট্রেন যোগাযোগ সেটা আর এখনো চালু হয়নি। এই মুহূর্তে আমরা বাংলাদেশ রেলওয়ের কাছে ভারতীয় কোনো মাধ্যম থেকে কোনো সিদ্ধান্ত আমাদের কাছে নাই। যুক্তরাষ্ট্র ও ইউরোপে পোশাক রপ্তানি কমায় শঙ্কায় প্রবাসীরা। প্রতিদ্বন্দ্বীদের বাজার দখল ঠেকাতে দ্রুত উদ্যোগ নেয়ার তাগিদ। রাষ্ট্র সংস্কারে গঠিত 5টি কমিশনের পূর্ণাঙ্গ তালিকা করে গেজেট। বিশেষজ্ঞদের পাশাপাশি রাখা হয়েছে শিক্ষার্থী প্রতিনিধি। এবং নাসরাল্লাহর উত্তরসূরিকে টার্গেট করে বৈরুতে ইসরায়েলি হামলা। ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা না করার আহ্বান বাইডেনের। স্বাগত। এখন বাণিজ্যে আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমি তানজিম শাফিন। বাংলাদেশ ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল ঠিক কবে শুরু হবে সেটি জানেন না কেউ। এতে বিপাকে পড়েছেন দুই দেশের যাত্রীরা। বাংলাদেশ রেলওয়ে বলছে তারা দ্রুত প্রস্তুত রয়েছে, চলাচল আটকে আছে ভারতের সিদ্ধান্তের জন্য। সে সাথে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল চলাচলের বিষয়টিও অগ্রগতি নেই। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। বন্ধুত্বের বাহন বন্ধন, মৈত্রী ও মিতালি এক্সপ্রেস, প্রতিবেশীর আমন্ত্রণ, জরুরি সেবা কিংবা বাণিজ্য, বাংলাদেশ ও ভারতের যাত্রীদের জন্য ছিল যাতায়াতের সহজ মাধ্যম। মধ্য জুলাইয়ে যখন টালমাটাল দেশ, তখন বন্ধ হয়ে যায় দুই দেশের মধ্যে সব ধরনের ট্রেন চলাচল। রাজনৈতিক পট পরিবর্তনের পর রেল যোগাযোগ স্বাভাবিক হলেও আটকে যায় আন্তদেশীয় ট্রেন চলাচল। অগ্রিম টিকিটের যাত্রীরা ইতোমধ্যে যাত্রা বাতিল করেছেন। তবে টিকিট বিক্রি না হলেও আগাম টিকিটের টাকা ফেরত দিতে কমলাপুরে খোলা রয়েছে কাউন্টার। মৈত্রী মিতালি ট্রেন দুটাই বন্ধ আছে, চলাচল করতেছে না। আর যারা অগ্রিম টিকিট যাদের নেওয়া ছিল ওগুলা ফেরত আসলে আমরা ওগুলা ফেরত দিছি। শহরতলি স্টেশনের পাশে গ্যারেজে দেখা মিলল মিতালি এক্সপ্রেসের। দীর্ঘ সময় বসে থাকায় যাত্রীদের জায়গা দখলে নিয়েছে মাকড়সা। মিতালি এক্সপ্রেস যাত্রীবাহী এই ট্রেনটি বাংলাদেশের সীমানা অতিক্রম করে সপ্তাহে কয়েকবারই যাত্রী নিয়ে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত যায়। তবে গত 2 মাসের বেশি সময় ধরে এটি যাত্রী পরিবহন তো করছেই না, বরং এভাবেই পরিষ্কার পরিচ্ছন্নতার যে গ্যারেজ রয়েছে সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। তাতে জরুরি প্রয়োজনে কিংবা চিকিৎসা সেবায় যারা বাংলাদেশ ভারতে যাতায়াত করেন তারা যেমন বিপাকে পড়েছেন, তেমনি আর্থিক ক্ষতি হচ্ছে বাংলাদেশ রেলওয়েরও। যাত্রীদের জিজ্ঞাসা, কবে চালু হবে বাংলাদেশ ভারত রেল চলাচল? আন্তনগর মিতালি, আন্তনগর মৈত্রী এক্সপ্রেস ট্রেন, সেই ট্রেনগুলো আপনার বন্ধ হয়ে যায় চলাচল। এরপর যখন আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়, তো ইন্ডিয়ার সাথে যে আমাদের ট্রেন যোগাযোগ সেটা আর এখনও চালু হয়নি। ইন্ডিয়াতে চিঠি লেখা হয়েছে আমাদের, ওরা যখন আবার চলাচল শুরু হবে আমরা আপনাদের মাধ্যমে সকল সমাজ যাত্রী সাধারণকে সেটা অবগত করব। অর্থাৎ প্রতিদিনই আপনার অনেক যাত্রীরা আসছেন, সমাজের যাত্রী সাধারণ, ওরা কাউন্টারে এসে ফেরত যাচ্ছেন, কারণ ওরা তো অনেকেই জানেন না যে ট্রেন চলাচল বন্ধ। আমাদের বাংলাদেশ রেলের পক্ষ থেকে ইন্ডিয়াকে জানানো হয়েছে, আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই বা নিরাপত্তার বিষয়গুলো সমস্ত প্রস্তুতি আমাদের রয়েছে। রেলওয়ে মহাপরিচালক জানালেন, বাংলাদেশের পক্ষ থেকে দুই দেশের রেল চলাচলে কোনো বাধা নেই। ভারতের সিদ্ধান্ত জানানোর অপেক্ষায় আটকে আছে চলাচল। তবে যাত্রীবাহী ট্রেন চলাচলটা এখন আপাতত বন্ধ আছে। এটি কিভাবে কি হবে না হবে এই ধরনের একটা বিষয় আমাদের পক্ষ থেকে মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছিল। মন্ত্রণালয় আবার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে। এর পরবর্তীতে ভারত থেকে ওইভাবে কোনো রিপ্লাই বা অগ্রগতি এই মুহূর্তে আমাদের কাছে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি বা আমরা জানি না। কয়েক মাস আগে তুমুল আলোচনায় থাকা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল চলাচল বা ট্রানজিট সুবিধার বিষয়েও কথা বলেন রেলওয়ের এই শীর্ষকর্তা। এমইউ এর ব্যাপারে পরবর্তীতে কোনো অগ্রগতি এই মুহূর্তে আমরা বাংলাদেশ রেলওয়ের কাছে ভারতীয় কোনো মাধ্যম থেকে কোনো সিদ্ধান্ত আমাদের কাছে নাই। রেলওয়ের সূত্র বলছে, আন্তদেশীয় ট্রেন চলাচলের বিষয়ে
ভারত থেকে একটি পর্যবেক্ষক দল শিগগিরই আসতে পারে বাংলাদেশ সফরে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। ইউরোপ আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমায় বাজারে প্রভাব পড়তে শুরু করেছে। বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে অন্যান্য বছরের তুলনায় এবার শীতকালীন পণ্য অনেকটাই কম। বিপরীতে বাজার সম্প্রসারণ করেছে ভারত, চীন, ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলো। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, এভাবে চলতে থাকলে আধিপত্য কমবে মেড ইন বাংলাদেশের। কানাডা থেকে সৈয়দ ইফতেখারের প্রতিবেদন। তুলনামূলক কম দামে ভালো পণ্য, এই সুনামেই ইউরোপ, যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে বাড়তে থাকে বাংলাদেশের তৈরি পোশাকের কদর। তবে এই অগ্রযাত্রায় এবার লেগেছে ভাটার টান। বর্তমানে মেড ইন বাংলাদেশের শীতকালীন পোশাকে ভরপুর থাকার কথা থাকলেও কানাডার বিখ্যাত সব ব্র্যান্ড শপের তাকে শোভা পাচ্ছে অন্যান্য দেশের তৈরি জামা কাপড়। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান কার্যালয় ইউরোস্টেট ও ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের তথ্য বলছে, আশঙ্কাজনক হারে কমেছে বাংলাদেশি তৈরি পোশাকের যোগান। চাহিদা মোতাবেক যোগান দেওয়া যাচ্ছে না বলছে কানাডা ওয়ালমার্ট। ইউরোপ আমেরিকা মিলিয়ে 15% বেশি কমেছে রফতানি। তবে মাঠ পর্যায়ে বাজার ঘুরে দেখা গেছে এর প্রভাব আরও বেশি। শূন্যস্থানে জেঁকে বসেছে ভারত, চীন, ভিয়েতনামের মতো দেশগুলোর পণ্য। ক্রয়াদেশ পেতে পাইপলাইনে তুরস্ক, ইন্দোনেশিয়ার মতো কিছু দেশ, যা হতাশার বলছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমানে কম সংখ্যক মেড ইন বাংলাদেশ যে পণ্যগুলো মিলছে, যোগানহীনতায় দামও এখন বাড়িয়ে দিয়েছে বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। দাম অনেকটা বেশি হলেও অনেক সময় আমরা কেনার চেষ্টা করি, যেহেতু আমাদের বাংলাদেশ থেকে আসা। বলতে গেলে অনেক ডিফারেন্স, অনেক, কিন্তু ভ্যারাইটিস অনেক আছে। আর প্রাউড ফিল হয়েছে বাংলাদেশি পণ্য এখানে দেখতে পারি। গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্য বলছে, গেল বছরের একই সময়ের তুলনায় এই বছরে এসে $100 কোটি বেশি কমেছে আয়। এই ধারা অব্যাহত থাকলে বছর শেষে কেবল আগস্ট থেকে ডিসেম্বরে লাভের অঙ্ক আরও কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে আসার কথা হলো, সেপ্টেম্বরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে রেমিটেন্স গেছে 50 বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। প্রবাসী বাংলাদেশিরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন কষ্টার্জিত অর্থ দেশের উন্নয়নে পাঠাতে। তাদের চাওয়া, প্রয়োজনে বড় আমদানিকারক দেশগুলোর সঙ্গে কথা বলুক ঢাকা। বাজারে বাংলাদেশি পণ্যের যোগান কমেছে আশঙ্কাজনক হারে। এভাবে চলতে থাকলে ভারত, চীন সহ অন্যান্য দেশ যেভাবে বাজার দখল করবে, তাতে এই বাজার হারানোর শঙ্কাও তৈরি হবে বলে মনে করছেন ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশিরা। আর এই জন্য কার্যকরী উদ্যোগ এখনই নেওয়ার পরামর্শ তাদের। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিশনের মধ্যে 5টির পূর্ণাঙ্গ তালিকা দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার অনুমোদন ক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই গেজেট প্রকাশ করা হয়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের সঙ্গে সদস্য হিসেবে আছেন স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব সহ আরও 7 জন রয়েছেন। সফররাজ হোসেনের নেতৃত্বে পুলিশ সংস্কার কমিশনে থাকছেন আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, মোহাম্মদ ইকবাল সহ আরও 6 সদস্য। বিচার বিভাগ কমিশনের প্রধান শাহ আবু নাইম মোমিনুর রহমানের সঙ্গে সদস্য করা হয়েছে 2 বিচারপতি সহ আইন ও বিচার অঙ্গনের বিশিষ্টজনদের। দুর্নীতি দমন কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামানের সঙ্গে সদস্য হিসেবে আছেন মাসুম আহমেদ, অধ্যাপক মোবাশ্বের মোমেন সহ আরও 7 জন। জনপ্রশাসনের প্রধান থাকছেন আব্দুল মুইদ চৌধুরী, ডক্টর মোহাম্মদ তারেক, ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া সহ 7 জন। প্রত্যেক কমিশনে 1 জন করে শিক্ষার্থী প্রতিনিধি রাখা হয়েছে, তবে তাদের নাম চূড়ান্ত করা হয়নি। লেবাননের বৈরুতে বিমানবন্দরের কাছে শক্তিশালী রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় 24 ঘন্টায় প্রাণ গেছে 37 জনের। ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম বলছে, হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর উত্তরসূরি হাশেম সাফেদানিকে টার্গেট করেছিল আইডিএফ। এদিকে পাল্টা হামলা চালাচ্ছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ার আশঙ্কায় ইরানের জ্বালানি অবকাঠামোতে ইসরায়েলকে হামলা না করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্ববাজারে 5% বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দর। বিস্তারিত জানাবেন ঈশিতা ব্রহ্ম। রাতভর থেমে থেমে ভয়াবহ বিস্ফোরণ। লেবাননের দক্ষিণাঞ্চলে রাজধানী বৈরুতে বিমানবন্দরের কাছে শুক্রবার রাতে রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগেই দক্ষিণাঞ্চলের 20টিরও বেশি শহর থেকে স্থানীয়দের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয় আইডিএফ।
শুক্রবার ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম দাবি করে বৈরুতের দক্ষিণাঞ্চলে দাহিয়েতে শুক্রবার এই হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা থাকা হাশেম সাফেদানিকে হত্যা করা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে বাড়ছে হতাহতের সংখ্যা। এদিকে হামলার তীব্রতা বাড়াচ্ছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের দাবি শুক্রবার বিভিন্ন স্থাপনা অস্ত্রের গুদাম লক্ষ্য করে ছোড়া অন্তত 200 লক্ষ্যবস্তু ভূপাতিত করেছে আইডিএফ। আইডিএফের দাবি হিজবুল্লাহর প্রধান কার্যালয়ে হামলা করেছে তারা। মধ্যপ্রাচ্যের এমন সংকটময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলকে বলা হয়েছে ইরানের জ্বালানি কেন্দ্র বা অবকাঠামো খাতে কোনো ধরনের হামলা না করতে। হাসান নাসরাল্লাহকে হত্যার পর ইরান ইসরায়েল অভিমুখী ক্ষেপণাস্ত্র ছুড়লে নতুন করে শুরু হয় দুই দেশের ছায়াযুদ্ধ। তবে বাইডেনের আশ্বাস, মধ্যপ্রাচ্য যাবে না অনিবার্য যুদ্ধের দিকে। এদিকে চলমান সংঘাতেই বিশ্ববাজারে 5% বেড়ে গেছে অপরিশোধিত জ্বালানি তেলের দর। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে শরৎ উৎসব। বকুলতলায় নাচ গানে শরৎ বন্দনায় শিল্পীরা। আমরা যারা সাংস্কৃতিক সাথে জড়িত আছি, আমাদের নাচ গান হয়, আমরা অংশগ্রহণ করি। শহরের যান্ত্রিকতায় আমরা শরতের যে স্নিগ্ধতা, মুগ্ধতা ভুলে গিয়েছি। আসলে বকুলতলায় এসে চারুকলার মনে হচ্ছে যে প্রকৃতির স্নিগ্ধতায় হারিয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় চলছে শরৎ উৎসব। শরৎ উৎসবের খবর জানতে সরাসরি চলে যাব, সেখানে আছেন সহকর্মী শাহাদাত অভ্র। জানাবেন যে আজকের এই সকালে যারা উপস্থিত হয়েছেন তারা শরৎকে বরণ করে নেয়ার ব্যাপারে কি বলছেন, কি জানাচ্ছেন? শাফিন, শরৎ এলেই কিন্তু মনের ভিতর ডাক দিয়ে ওঠে একটি গান, যে মনের ভেতর কে ভাসালে শরৎ মেঘের ভেলা। আর মূলত মেঘের ভেলা নয়, এই যে এই শরৎকাল ফুল এবং নানা প্রকৃতির বন্দনার মধ্য দিয়ে কিন্তু ফুটে ওঠে, যেটি এখানে দেখছিলাম সেটা কিন্তু হচ্ছে, আমি যদি একটু দেখাতে যাই, এখনও কিন্তু হচ্ছে চলছে। আর এই মুহূর্তে চলছে শরৎ বন্দনার, যারা কিনা শরতের সাথে মিলিয়ে সাদা শাড়ি এবং নীল ব্লাউজে কিন্তু চলে এসেছেন। এবং সাদা একটি পরিবেশ, শুভ্র পরিবেশে কিন্তু হচ্ছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বকুলতলা সেটা কিন্তু হচ্ছে এখানে কিন্তু হচ্ছে তৈরি হয়েছে। এবং এই আবহটা মূলত শরৎকে কেন্দ্র করে এবং শরতের যেই আকাশ বাতাস এবং শুরু করে এখানকার আবহ সব কিছুর কিন্তু বর্ণনা চলছে। নিশ্চয়ই আপনি শাফিন, আপনি নিশ্চয়ই শুনছেন যে আশেপাশে কিন্তু যেই সুর, সেই সুর কিন্তু আমাদের প্রকৃতির কথা বলছে, আমাদের দেশের কথা বলছে, আমাদের যেই ষড়ঋতু আছে সেই ষড়ঋতুর কথা বলছে। এই ষড়ঋতু কিন্তু হচ্ছে পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। এই যে ষড়ঋতুর শরৎকালে এসে যেমনি হচ্ছে কাশফুলের কথা বলতে হয়, তেমনি কিন্তু বকুল ফুলের কথাও বলতে হয়। কাজী নজরুল থেকে শুরু করে রবীন্দ্রনাথ, বড় বড় যত কবি আছে, এমনকি যদি আমি কালিদাসের কথা বলি, তিনিও কিন্তু মেঘদূত কবিতায় লিখে গিয়েছে যে শরৎকালের কথা। সেখানে কিন্তু বলেছে নববধূর মতো এই শরৎকাল আসতে তিনি দেখেছেন এবং তিনি নববধূর সাথে এই শরৎকালকে তুলনা করেছেন। এখানে যারা আছেন তাদের প্রত্যেকেই বলছেন যে আমাদের প্রকৃতি যেন এমনই থাকে এবং এই যে ষড়ঋতুর যেই বৈচিত্র্য, এই বৈচিত্র্য যেন এইভাবেই থাকে। এই জন্যই মূলত এই আয়োজন এবং সত্যেন সেন শিল্পগোষ্ঠীর এই আয়োজনটি মূলত প্রতি বছরই করা হয়। শরৎ উৎসবের 1431 যেই এবারের উৎসবটি, সেটি মূলত আজকে সকাল থেকে শুরু হয়ে চলবে 11টা পর্যন্ত। এই উৎসবের পুরো আয়োজনটি জুড়েই কিন্তু থাকছে যে যারা কিনা নবীন তাদেরকে এই শরতের সম্পর্কে নতুন করে যারা জানে না তাদেরকে জানানো এবং যেই শরতের বন্দনা আছে সেগুলো বারবার করে
ফুটে তোলাই কিন্তু এই যে এই আয়োজনের লক্ষ্য। একই সাথে জলবায়ু পরিবর্তনের কথাও কিন্তু বলেছেন যে এই যে যারা কিনা এখানে এসেছেন তাদের প্রত্যেকেই কিন্তু বলেছে যে জলবায়ু পরিবর্তনকে মাথায় রেখে কিন্তু হচ্ছে এই যে এই শরতের আয়োজন এবং শরৎ সম্পর্কে প্রকৃতি সম্পর্কে তরুণ প্রজন্মকে জানানোই কিন্তু এই উৎসবের অন্যতম লক্ষ্য। এই ছিল আমার কাছে সর্বশেষ। এবারে বাজার পরিস্থিতি জানবো। দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সাপ্তাহিক ছুটির দিনে কিছুটা বাড়তি দামের অভিযোগ রয়েছে ক্রেতাদের। কারওয়ান বাজার থেকে সবজির দরদাম জানাতে যুক্ত আছেন সহকর্মী মাঝহার ইমন। ইমন, রাজধানীর বাজারে সবজির দরদাম বিস্তারিত জানাবেন আমাদের। শাফিন, রাজধানীর বাজারে সবজির দরদাম যদি বলতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি গত এক সপ্তাহের তুলনায় প্রতিটি সবজিতেই 10 থেকে 15 টাকা, কোনো কোনো সবজিতে আমরা দেখেছি 30 থেকে 40 টাকা বেড়েছে। আমি যদি বলতে চাই যে রাজধানীর বাজারে যেই সমস্ত সবজিগুলো রয়েছে, বিশেষ করে যদি ঢেঁড়সের কথা দিয়েই শুরু করতে চাই, এই ঢেঁড়স গত এক সপ্তাহ আগেও আমরা দেখেছি যে 40 থেকে 50 টাকা বিক্রি হচ্ছিল। সেই ঢেঁড়স এখন কিন্তু 70 থেকে 80 টাকাও মানভেদে আমরা যে দেখেছি যে ঢেঁড়সগুলো একটু তাজা, একটু ভালো মানে, সেই ঢেঁড়সগুলো আমরা দেখেছি 80 টাকা করেও বিক্রি হচ্ছে। পাশাপাশি যদি আমি প্রতিটি সবজির কথাই বলতে চাই, যেটি বলছিলাম যে 10 থেকে 15 টাকা বেড়েছে, সেই সাথে কাঁচামরিচের যে বিষয়, কাঁচামরিচের দামও কিন্তু বেড়েছে প্রায় 80 টাকার মতো। আমি যদি বলতে চাই যে এই মুহূর্তে আজকের যে বাজার দর রয়েছে রাজধানীর সবজির বাজারে, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 320 থেকে 340 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, যেই বেগুন গত সপ্তাহে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, কচুর ছড়ি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, পটল বিক্রি হচ্ছে 70 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, টমেটো বিক্রি হচ্ছে 180 টাকা। গত সপ্তাহে আমরা এই টমেটোর দাম দেখেছি 130 থেকে 150 টাকা কেজি বিক্রি হলেও এই সপ্তাহে বিক্রি হচ্ছে 180 টাকা। বরবটি বিক্রি হচ্ছে 150 থেকে 60 টাকা, গাজর বিক্রি হচ্ছে 160 টাকা। যেই গাজর গত সপ্তাহে আমরা সর্বোচ্চ দেখেছি 90 থেকে 110 টাকা বিক্রি হচ্ছিল, সেই গাজর এই সপ্তাহে বিক্রি হচ্ছে 160 টাকা। লাউ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা, কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি 120 টাকা পর্যন্ত পিস লাউ বিক্রি হচ্ছে। যেই লাউ গত সপ্তাহে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা বিক্রি হয়েছিল, সেই লাউয়ের বর্তমান মূল্য 90 থেকে 100 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 110 টাকা। আর যেটি বলছিলাম যে যেহেতু দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এবং উত্তরের যে বন্যার সংখ্যা, এই সার্বিক পরিস্থিতির কারণেই মূলত যেই কাঁচা সবজির যেই বাজারের দাম, সেই দাম বৃদ্ধি পেয়েছে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছে। বিক্রেতারা যেটি বলছেন যে এই কাঁচা বাজারের যেই সমস্ত সবজিগুলো রয়েছে এগুলো মূলত মজুত করা যায় না। তারা যেটি বলছেন আড়তদারের কাছ থেকে তারা বেশি দামে কিনে আনার কারণেই মূলত যেই পাইকারি যেই বাজার রয়েছে, সেই পাইকারি বাজারে যে দাম সেটি বেড়েছে। আমাদের সাথে খুচরা বাজারের যে বিক্রেতা রয়েছে তারা এমনটি জানিয়েছে। পাশাপাশি যারা পাইকারি যারা বিক্রি করেন তাদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে মাঠ পর্যায়ে অর্থাৎ ক্ষেত থেকে তারা বেশি দামে কিনে আনছেন। তারা যে অজুহাতটি দিচ্ছেন বা যে কারণটি আমাদেরকে জানাচ্ছেন, যেটি বলছিলাম যে উত্তরাঞ্চল থেকেই মূলত বাংলাদেশের বিশেষ করে রাজধানী ও এর আশপাশের এলাকায় সবজি আসে, ফরিদপুর, রাজশাহী, রংপুর এই সমস্ত অঞ্চল থেকে আসে, যার কারণে মূলত কিছুটা দাম বাড়ছে। পাশাপাশি যেটি বলছেন বিক্রেতারা, আমি প্রথমেই যেটি বলছিলাম যে যেহেতু কাঁচা বাজার মূলত মজুত করা যায় না, সেই কারণে মূলত তারা যেটি বলছেন যে এখানে মজুত করার কোনো বিষয় নেই। আর মুরগির তথ্য যদি আমি একটু দিয়ে রাখতে চাই, সোনালী মুরগি যেটি বিক্রি হচ্ছে 250 টাকা, আর ফার্মের যে মুরগি সেটি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি। আর মাছের একটু শেষ আপডেটটা দিয়ে রাখতে চাই, ইলিশ মাছের যে বাজার আমরা দেখেছি সকালবেলা এসে, বড় ধরনের যে সমস্ত ইলিশ মাছগুলো রয়েছে সেগুলো 1600, 1700, 1800 টাকা বিক্রি হচ্ছে কেজি প্রতি। আর ছোট অর্থাৎ জাটকা থেকে কিছুটা বড় ইলিশ মাছ সেগুলো বিক্রি হচ্ছে 700 টাকা কেজিতে। আমি যদি এক কথায় বলতে চাই রাজধানীর কাঁচা বাজারের যে অবস্থা, সেটি আমরা গত এক সপ্তাহের তুলনায় প্রতিটি সবজিতেই দাম বেড়েছে। আর মাছের যে বাজার সেটি তো বললামই যে গত সপ্তাহে যেমন ছিল এই সপ্তাহে তেমনই রয়েছে। ইলিশের দাম 100 থেকে 50 টাকা কেজি প্রতি বেড়েছে। তো রাজধানীর কারওয়ান বাজার থেকে কাঁচা বাজার এবং মাছের বাজারের সবশেষ খবর ছিল আমার কাছে। সহকর্মী মাঝহার ইমন জানাচ্ছিলেন বাজারের সার্বিক পরিস্থিতি। ঢাকা সহ দেশের মধ্যাঞ্চলে বৃষ্টি হচ্ছে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে দেশের উপকূলে। আবহাওয়ার পূর্বাভাস জানাতে আবহাওয়া অধিদপ্তরের ব্রিফিং চলছে, সেখানে সরাসরি যুক্ত হচ্ছে। এরকম সম্ভাবনা নেই, তবে যেহেতু মৌসুমী সক্রিয় আছে, এই সক্রিয় থাকার কারণে এই বৃষ্টিটা হচ্ছে। একটু জানাবেন যে আমরা জানি যে দেশের উপকূলের দিকে বৃষ্টি হচ্ছে, উপকূলের কি অবস্থা সেখানকার জন্য পূর্বাভাসটা কি? হ্যাঁ, যেটা উপকূলীয় এলাকায় যে বৃষ্টি গতকালকে বেশি হয়েছে, তবে আজকে যে অঞ্চলে বৃষ্টি হচ্ছে দেশের উত্তর অঞ্চল এবং উত্তর পূর্ব অঞ্চল, বিশেষ করে আপনার ময়মনসিংহ ডিভিশন, তারপর সিলেট, এইসব জায়গাতে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। যেমন আজকে সকালে আমি যেটা বললাম, টাঙ্গাইলে 3 ঘন্টায় সকাল 6টা থেকে 9টায় 130 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে এবং ময়মনসিংহেও বৃষ্টি হয়েছে 100 মিলিমিটার উপরে।
তবে লাস্ট 24 ঘন্টা যে বৃষ্টি হয়েছে সেক্ষেত্রে আপনার দক্ষিণ পাটে বৃষ্টি তুলনামূলক কম হয়েছে এবং এটা হচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টা যে মেন বৃষ্টিটা আপনার দেশের সব জায়গায় হবে। তবে পরিমাণগত দিক দিয়ে কনসিডার করলে সেক্ষেত্রে আপনার দেশের ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর এইসব জায়গাতে বেশি সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চলে বন্যা হচ্ছে আমরা জানি, সেক্ষেত্রে উত্তরাঞ্চলের ওই পারে অর্থাৎ ভারতের অংশের দিক থেকেও তো আপনারা পূর্বাভাস, সেখানে আসলে কি বলছে এবং বন্যা পরিস্থিতি নিয়ে আপনাদের বলার কথা না, কিন্তু ওখানকার আবহাওয়া যেটা হচ্ছে আপনার যেহেতু আপনার দেশের উত্তর পূর্বাঞ্চল সিলেট, ময়মনসিংহের এটা আপার ক্যাসপিয়ান, মেঘালয়, আসামেও বৃষ্টি হচ্ছে, কারণ ওই জায়গায় যথেষ্ট কনভেকশন মেঘ রয়েছে। এটা হয়তো আগামী আরও 1 থেকে 2 দিন এই বৃষ্টিটা কন্টিনিউ করবে। শুধু বাংলাদেশ না, বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চল না, এর সাথে সাথে আসাম, মেঘালয়ে বৃষ্টিটা কন্টিনিউ করবে। সেক্ষেত্রে চট্টগ্রাম অঞ্চল না, পাহাড় দশের ওইদিকে বৃষ্টির পরিমাণ হবে, তবে তুলনামূলক কম হবে। এখন দেখা যায় কিছুটা শিফট হয়ে আপারের দিকে চলে গেছে বৃষ্টিটা। আপার বলতে আমার উদ্দেশ্যের উত্তর পূর্ব অঞ্চল এইসব জায়গাতে চলে গেছে, সেক্ষেত্রে দক্ষিণ অঞ্চলে বৃষ্টিটা কিছুটা কম থাকবে। আর আমরা বৃষ্টি বিদায় নিতে পারে কবে থেকে? বৃষ্টি আগামী 48 ঘন্টায় সারা দেশে বৃষ্টিপাত থাকবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে, জানাচ্ছিলেন আবহাওয়াবিদ। আমরা সরাসরি আবহাওয়া অফিসে যুক্ত হয়েছিলাম আগারগাঁওয়ের। বৈরিতা যেন পিছু ছাড়ছে না উপকূলের, উত্তাল বঙ্গোপসাগর বন্দরেও চলছে সতর্কতা, এতে বিপাকে পড়েছেন জেলেরা। ব্যাহত হচ্ছে মাছ শিকার। বিস্তারিত জানাতে বরগুনার বিষখালী নদীর পাড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবে যে উপকূলে এই মুহূর্তে পরিস্থিতি কেমন? শাফিন, রাত ভরে বৃষ্টি, সকালে কিছুটা সোনালী আভা সূর্যের দেখা দিলেও এখন কিন্তু একেবারে কালো মেঘে ছেয়ে গেছে উপকূল। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নেমে আসার সমূহ সম্ভাবনাও রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে আবহাওয়া অধিদপ্তর কিছুক্ষণ আগে যে তথ্যটি দিল, সে আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত কিন্তু বৃষ্টি থাকতে পারে উপকূল জুড়ে এবং বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, সেখানে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, কারণে কিন্তু সমুদ্রগামী যে ট্রলারগুলো রয়েছে সেই ট্রলারগুলো অনেকেই ফিরে এসেছেন, অনেকে পোতাশ্রয়গুলোতে আশ্রয় নিয়েছেন, অনেকে আবার রয়ে গিয়েছেন সমুদ্রে জীবিকার তাগিদে, তারা মাছ শিকার করছেন সেখানে। তারা হয়তো ফিরবেন, সমুদ্র আরো উত্তাল হলে তারা ফিরে আসবেন। এতে কিন্তু জেলেরা দফায় দফায় বিড়ম্বনায় পড়ছেন মাছ শিকার করতে গিয়ে। এবং এই উপকূল জুড়ে বৃষ্টি হলে আরেকটি যে ঝুঁকি থাকে নদী ভাঙনের। আমি যেখানে রয়েছি এটি ফুলঝুরি এলাকা বরগুনার, এবং এখানেই কিন্তু ভাঙন প্রবণ এলাকা। এই যে ভাঙনের দুতীরে বসবাস করছেন মানুষ, তারা কিন্তু সর্বস্ব হারান প্রতি বছর ভাঙনের তোড়ে। এবং যে বালু উত্তোলন করা বিষখালী নদী থেকে অপরিকল্পিতভাবে, এই নদীতে তোর কিন্তু ঢেউয়ের তোর কিন্তু বেড়ে যায়, এর কারণে কিন্তু ভাঙন আরো প্রকট হয়। তো এখানকার আবহাওয়া পরিস্থিতি এখন যেটা দেখছেন যে কালো মেঘে ছেয়ে গেছে, এবং নদীতে যে ট্রলার ছিল মাছ শিকার করতে, ছোট ছোট ট্রলারে, তারাও কিন্তু ফিরেছেন, অনেকে এখনো ফিরছেন। আর এখানকার যে মানুষ রয়েছেন, জেলেরা রয়েছেন বিশেষ করে, তারা জানিয়েছেন যে দফায় দফায় যে বৈরী আবহাওয়া হচ্ছে, এর ফলে কিন্তু তারা প্রতি বছর নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাথরঘাটা মৎস্য অবতারণ কেন্দ্রের একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে গত বছর যেখানে প্রায় 900 মেট্রিক টন ইলিশ মাছ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে, মানে 24 জুলাই পর থেকে আজকে পর্যন্ত প্রায় 900 মেট্রিক টনের মতো ইলিশ মাছ আহরিত হয়েছিল, সেখানে এখন পর্যন্ত প্রায় 850 মেট্রিক টন ইলিশ মাছ আহরণ করেছে পাথরঘাটা মৎস্য অবদান কেন্দ্র। দেখা যাচ্ছে যে মাছের আহরণ তুলনামূলক বৈরিতার কারণে কিন্তু কমছে। তো জেলেরা বলছেন যে তারা বৈরিতা কাটলে আবার সমুদ্রমুখী হবেন এবং মাছ শিকার করে এনে তাদের যে পরিবারের আর্থিক সংকটগুলো সেগুলো মেটাবেন। এই ছিল বরগুনার বিষখালী নদীর পাড় থেকে আমার কাছে সবশেষ তথ্য। শাফিন। ধানের উৎপাদন থেকে নেত্রকোনার অর্থনীতিতে বড় যোগান আসে। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ বন্যপ্রাণী কমায় ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। পরিবেশবিদরা বলছেন বন্যপ্রাণী হত্যা বন্ধ করা না গেলে আরও নেতিবাচক প্রভাব পড়বে পরিবেশ ও কৃষির উপর। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদন। পাহাড়, নদী আর হাওর বিস্তৃত জেলা নেত্রকোনা। এখানকার কৃষকরা বছরে ধান বিক্রি করেই আয় করেন প্রায় 5,500 কোটি টাকা।
দীর্ঘদিন ধরেই উর্বর মাটি আর অনুকূল পরিবেশে ধান উৎপাদনে এগিয়ে রয়েছে এই জেলা। তবে গত কয়েক বছরে পাহাড়ি সীমান্তবর্তী এসব এলাকায় বন উজাড়ের প্রভাবে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ আর বন্যপ্রাণীর হত্যার প্রভাব পড়েছে কৃষি অর্থনীতিতে। পাহাড়ি এই অঞ্চলে বনভূমি ধ্বংস করে আবাসস্থল তৈরি করায় একদিকে যেমন কমছে বন্যপ্রাণী, তেমনি দিন দিন কমছে বনভূমির পরিমাণ। গত ২০ বছরে এই অঞ্চল থেকে বিলুপ্ত হয়েছে প্রায় অর্ধশতাধিক বন্যপ্রাণী, যার প্রভাব পড়ছে কৃষিসহ স্থানীয় পরিবেশের উপর। সাম্প্রতিক কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও সীমান্তে ধান খেতে প্রায় ২০ ফুট লম্বা একটি অজগর সাপ আশ্রয় নেয়। পরে স্থানীয়রা অজগরটিকে ধরে দা দিয়ে টুকরো টুকরো করে হত্যা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। আমাদের এলাকায় রাসেল ভাইপার নাই, মনে করেন যে কোনো সাপ দেখলে মাইরারে বলতেছে রাসেল ভাইপার মারতেছে। কৃষিতে তো প্রভাব পড়বে, যেহেতু উপকারী জিনিস আমরা চিনি না, তার কারণে হয়তো প্রভাব তো অনেক পড়ছে, আরও পড়বো এরকম আশঙ্কা তো আছেই। কোনো একটা ক্যাম্পেইন হইতো, জিনিসগুলো চিনাইতো, তাইলে হয়তো বা আমাদের প্রাকৃতিক সম্পদ নষ্ট হইল নইলে। স্থানীয়রা বলছেন পাহাড়ে আগে বিভিন্ন প্রজাতির সাপ ও বন্যপ্রাণীর দেখা মিললেও এখন তা অনেক কম। এর বড় কারণ বন উজাড় ও বন্যপ্রাণীর হত্যার প্রবণতা। পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন বন্যপ্রাণী হত্যা বন্ধ করা না গেলে এর প্রভাব পড়বে পরিবেশ ও কৃষির উপর। সাপ নাই, খাইতে পারে না, পোকামাকড় ধরতে পারে না, পোকামাকড় কৃষির উপরে মনে করে যায় আক্রমণ করে। খরচ খালি বাড়তি আছে, সার বীজ বেশি লাগতেছে। খেতে ইঁদুরের বীজ দিতে হয়েছে না, পোকামাকড়ের বীজ দিতে হয়েছে না, এখন ইঁদুরের বীজ দিতে হয়, পোকামাকড়ের বীজ দিতে হয়। সবার কাছে আমাদের মেসেজ থাকবে যে কোনো প্রাণী পরিবেশের জন্য উপকারী, আমরা কোনোভাবেই যেন এদেরকে হত্যা না করি। যে সাপগুলো আসলে পরিবেশের জন্য ভালো এবং পরিবেশের জন্য উপকারী, যেটিকে আমাদের ইকোসিস্টেমকে ব্যালেন্স করে রাখে, কিন্তু সেই সাপগুলোকে মেরে ফেলছে। এতে আমাদের পরবর্তীতে আগামী দিনগুলোতে আমাদের এক ধরনের সংকট তৈরি হবে পরিবেশগত। কৃষি বিভাগ বলছে পরিবেশ বিপর্যয় ঠেকাতে বালাইনাশকের পরিবর্তে প্রাকৃতিক ফাঁদ ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়া উপকারী প্রাণী হত্যা বন্ধেও সবাইকে সচেতন করা হচ্ছে। তুলনামূলকভাবে কিছুটা হলো আপনার প্রিজার্ভেশন বা তাদের যে বংশবৃদ্ধি সেগুলি বাড়তেছে। তা আমরা আশা করি যে জনগণ বা কৃষক ভাইরা যদি আর একটু সচেতন হয়, আমাদের পরামর্শ মতো যদি তারা জমিতে এই কাজগুলি করেন, তাহলে আমাদের প্রকৃতির যে এই ছোটোখাটো যে প্রবলেমগুলি আছে সেটা হয়তো অনেকটা ওভারকাম করা সম্ভব হবে আর কি। নেত্রকোনার সীমান্তবর্তী দুই উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দায় প্রায় 40 কিলোমিটার পাহাড়ি বনভূমি রয়েছে, যেখানে প্রাকৃতিক গাছ কমায় কমেছে বন্যপ্রাণীর আবাসস্থল। গেল 3 মাসে এ অঞ্চলে অন্তত 10টির বেশি অজগর ও কয়েক শতাধিক সরীসৃপ জাতীয় প্রাণী হত্যার শিকার হয়েছে। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। বরগুনার পাথরঘাটায় চরম আকার ধারণ করেছে বিদ্যুৎ বিভ্রাট। লোডশেডিং ও লো ভোল্টেজ বরফ উৎপাদন ব্যাহত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত করছে সাধারণ মানুষকে। সমস্যা সমাধানে প্রয়োজনে গ্রিড উপকেন্দ্র স্থাপনের কথা জানায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। জিয়াদ মাহমুদের প্রতিবেদন। মৎস্য আহরণ থেকে শুরু করে সংরক্ষণ ও বিপণনের জন্য গুরুত্বপূর্ণ উপাদান বরফ। ইলিশ সহ সামুদ্রিক মাছের জন্য প্রসিদ্ধ বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন প্রয়োজন হয় 30 থেকে 60 কেজি ওজনের কয়েক হাজার ক্যান বরফ। তবে সম্প্রতি বিদ্যুৎ সমস্যা প্রকট হওয়ায় ব্যাহত হচ্ছে এখানকার বরফ উৎপাদন। এতে নষ্ট হচ্ছে মাছ। ব্যবসায়ীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলেরাও। বছরে লোকসান হচ্ছে কোটি কোটি টাকা। কারেন্ট না থাকায় বরফ পাওয়া যায় না, আর বরফ না পাওয়া যায় আপনার মাছ বরফ দিতে পারি না, মাছ নষ্ট হয়ে যায়। ঘন্টা বাই ঘন্টায় আজ কয়লে কাল কয় না, এরকম 2-3 দিন একসাথে কারেন্ট ছিল না থাকার কারণে এ জায়গায় বরফের দাম বাড়তি অনেক সময় এবং মাছের দামও বাড়তি। সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাওয়ার কায়দা টলারের ব্যবসা। কোনো মালিক এখন আর ব্যবসা করতে পারতেছে না, লস। পাথরঘাটায় 22টি বরফ কল থাকলেও বিদ্যুৎ সমস্যায় উৎপাদন চালু আছে 15টিতে। এমন অবস্থায় সিন্ডিকেট করে বরফের দাম বৃদ্ধির অভিযোগও উঠেছে। লোডশেডিং যখনই দেয়, ওভার দেখা যায় যে বিদ্যুৎটা মাত্র আসার পরে ওনারা কন্টিনিউ না করার আগেই যে ভোল্টেজটা আসে তাতে দেখা যায় মোটরগুলো পড়ে যায়। আগে 120 টাকা বরফ থেকে হয়তো 150 টাকা বিক্রি করছে, কিন্তু এবছর অবরোধের সময় 170 টাকা তারা রেট করে বিক্রি করছে। এখনও ছিল, তার লাস্টে টিউনো স্যারে বলার পরে 150 টাকা এখন বিক্রি করে। তবে আসলেই এটা জেলেদের খুব ক্ষতি।
এছাড়া বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তির শিকার পাথরঘাটার কয়েক লাখ মানুষ। শিক্ষার্থী থেকে শুরু করে হাসপাতালের রোগী সবাই বিপাকে। যে বিদ্যুৎ যখন থাকে না তখন তো আর অনেক দুর্ভোগে পড়তে হয় আমাদের, যেমন আমরা পড়ালেখা ভালোভাবে করতে পারি না। সন্ধ্যা থেকে যদি 8টা পর্যন্ত বা 10টা পর্যন্ত যদি কারেন্ট না থাকে তাই বাচ্চারা কিভাবে লেখাপড়া করবে? বলতেছে আপনার কোনো ফ্যান 2টা পুড়ে গেছে আমার, আর লোডশেডিং তো অনেকক্ষণ থাকে। এরপর বিশেষ করে বিদ্যুৎ তো সহজে পাওয়া যায় না, একটু বাতাস বা একটু বন্যার ভাব হইলে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ কিছুক্ষণ থাকে কিছুক্ষণ থাকে না, তারপরে রোগী ঘামাই যায় এবং অসুস্থ হয়ে পড়ে। গ্রিড উপকেন্দ্র না থাকা ও পাশের জেলা পিরোজপুর থেকে বিদ্যুৎ সরবরাহ করায় এমন অবস্থা বলে দাবি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের। তবে আশ্বাস দিলেন দ্রুত সংকট সমাধানের। বরগুনা গ্রিড থেকে আর একটা 33 লাইন মাঝের চর হয়ে টাওয়ার হয়ে আমরা আলাদা 33 লাইনের জন্য একটা ডিজাইন করছি। এটা প্রাথমিক অবস্থায় আছে, হয়তো এটা যদি কাজ শুরু হয় আফটার 3-4 বছরে শেষ হবে। পাথরঘাটা একবারে ইন্ডিং প্রান্তে এবং এদিকে কোনো গ্রিড নাই, এই জন্য দ্রুত গ্রিডের ব্যবস্থা করা। জেলায় বিদ্যুতের মোট চাহিদা 64 মেগাওয়াট, যার মধ্যে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি পাথরঘাটায় সরবরাহ করে 11.5 মেগাওয়াট বিদ্যুৎ। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। দুর্গাপূজার ঠিক আগ মুহূর্তে ভারী বৃষ্টির কবলে পশ্চিমবঙ্গের কলকাতা সহ বেশ কয়েকটি জেলা। নীল শুভ্র শরৎ সকালে কালো মেঘের চোখ রাঙানি দেখে বেজার উৎসব প্রিয় বাঙালির। সবচেয়ে বেশি সংকটে রাজ্যের ফুল ব্যবসায়ী, ঢাকি থেকে শুরু করে পূজার সাথে জড়িত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অতিবৃষ্টিতে পদ্ম ফুলের যোগান কমে যাওয়ায় পূজার আগে দাম নিয়ে শঙ্কা রয়েছে আয়োজকদের। আর কলকাতায় আরজিকর কাণ্ডের জেরে পূজার পরিসর ছোট হয়ে আসায় ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছেন কলকাতার ঢাকিরা। কলকাতা থেকে কমল দত্তের তথ্য, ছবিতে বিস্তারিত। দেবী দুর্গার বোধন থেকে বিসর্জন, ঢাকের বাজনা ছাড়া অসম্পূর্ণ থেকে যায় বাঙালির প্রাণের উৎসব। সারা বছর ধরে দেবীর আগমনের অপেক্ষায় দিন গোনেন বাংলার ঢাকিরা। বছরের এই 5 দিনের রোজগারে ভরে ওঠে ঢাকিদের লক্ষ্মীর ভাণ্ডার। দুর্গাপূজা থেকে দীপাবলি পর্যন্ত ব্যস্ত সময় কাটে ঢাকবাদকদের। পশ্চিমবঙ্গ ছাড়িয়ে নেপাল, এমনকি ভুটানেও ডাক পড়ে তাদের। কলকাতায় আরজিকরের নারী চিকিৎসক হত্যাকাণ্ডের জেরে এবার সীমিতভাবে পূজা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নামকরা বেশ কিছু ক্লাব ও পূজা উদযাপন কমিটি। উপায় না পেয়ে পশ্চিমবঙ্গের বাইরেও বায়না নিতে বাধ্য হচ্ছেন ঢাকিরা। গ্রাম থেকে শহর কলকাতা ছুটছেন মুম্বাই, গুজরাট, আহমেদাবাদ, এমনকি বেঙ্গালুরুতেও। শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি, চলছে মহড়াও। পুরো বছর ধরে অর্থকষ্টে দিন পার করেন এই ঢাকিরা। অভাবের তাড়নায় পিতৃপুরুষের পেশা ছেড়েছেন এমন উদাহরণও আছে অসংখ্য। আর পূজার 5 দিন অর্থের সন্ধানে পরিবারের সাথে উৎসবের আনন্দ ভাগ করার সুযোগও পান না তারা। পরিবারের মুখে হাসি ফোটাতে নিজেদের চাওয়া পাওয়াকে বিসর্জন দেন অবলীলায়। আমরা আগে আমাদের দেশে বাজাতাম, তারপরে দুটো পয়সা বেশির জন্য আমরা বাইরে যাই। ছেলে মেয়ে, স্ত্রী, মা বাবা সবাইকে ছেড়ে যেতে হয়, খুবই কষ্ট হয়। ত্রেতা যুগে সীতাকে রাবণের কবল থেকে উদ্ধার করতে শরৎকালে মায়ের অকাল বোধন করেন রাম। রামায়ণে বর্ণিত আছে মা দুর্গাকে সন্তুষ্ট করতে 108টি পদ্ম দিয়ে মায়ের পূজা করেছিলেন তিনি। সেই রীতি অনুসরণ করে আজও 108টি পদ্ম ছাড়া অষ্টমীর পূজা সম্পন্ন হয় না। তাই পূজার 15 দিন আগে থেকে পদ্ম জোগাড় করে হিমাগারে সংরক্ষণ করেন ফুলচাষিরা। এবার অতিবৃষ্টিতে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, হাওড়া, বাঁকুড়া ও বীরভূমের মতো জেলায় পদ্মের যোগান কম। অথচ এই এলাকাগুলোতে পদ্মের চাষ হয় সবচেয়ে বেশি। এছাড়া পূজার 7 দিন আগে থেকে কোলাঘাট ও দেউলিয়া ফুলবাজারে পদ্মের দামও অতিরিক্ত চড়া। সংশ্লিষ্টরা বলছেন এবার পূজায় উড়িষ্যা থেকে আসা পদ্মের ওপর নির্ভর করতে হবে আয়োজকদের। অষ্টমীর সকালে প্রতিটি পদ্ম কিনতে 20 থেকে 50 রুপি পর্যন্ত গুনতে হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এর থেকে 15 দিন আগে এই বাগানে প্রচুর পরিমাণে ফুল ছিল, কিন্তু নিম্নচাপের অতিরিক্ত বৃষ্টির ফলে বাগানে কিন্তু পদ্ম নেই, গাছে ভরে আছে, ফুল কিন্তু নাই। তো কিছুদিন আগে এই বাগানের ফুল সব স্টোরেজ করা আছে, ওগুলো তখন 5-6 টাকা পিস দাম ছিল। পুজোর সময় আশা করে যে 15-20 টাকা পিস দাম হবে। এই একদিনে বিশাল পরিমাণে এই পদ্মের চাহিদা মেটাতে গেলে এই রাজ্যের পদ্মের বাইরেও হয়তো অন্য রাজ্য থেকে পদ্ম আমদানি করতে হতে পারে। মা দুর্গা এবার মর্তে এসেছেন দোলা বা পালকিতে চড়ে। দুর্যোগ, মহামারী, ভূমিকম্প, যুদ্ধ ও অতিমৃত্যু সহ নানা অশনি সংকেত নিয়ে আসছেন তিনি। যদিও মা ফিরবেন হাতিতে। দেবীর গমন হাতিতে হলে মর্তলোক ভরে ওঠে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। তাই দুর্যোগ নিয়ে এলেও ফেরার সময় সব শ্রেণী পেশার মানুষের জন্য কল্যাণ বয়ে আনবেন মা দুর্গা, এমনটাই প্রত্যাশা সকলের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।
এ ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। তবে শেষ করার আগে জানিয়ে দিতে চাই শিরোনামগুলো আরও একবার। ইন্ডিয়ার সাথে যে আমাদের ট্রেন যোগাযোগ সেটা আর এখনো চালু হয়নি। এই মুহূর্তে আমরা বাংলাদেশ রেলওয়ের কাছে ভারতীয় কোনো মাধ্যম থেকে কোনো সিদ্ধান্ত আমাদের কাছে নাই। রাষ্ট্র সংস্কারে গঠিত 5টি কমিশনের পূর্ণাঙ্গ তালিকা করে গেজেট, বিশেষজ্ঞদের পাশাপাশি রাখা হয়েছে শিক্ষার্থী প্রতিনিধি। ইউরোপ আমেরিকায় পোশাক রপ্তানি কমায় শঙ্কায় প্রবাসীরা, প্রতিদ্বন্দ্বীদের বাজার দখল ঠেকাতে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ। এবং নাসরাল্লাহর উত্তরসূরিকে টার্গেট করে বৈরুতে ইসরায়েলি হামলা, ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা না করার আহ্বান বাইডেনের। শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে ভিজিট করুন youtube.com/c/এখন tv।